নমস্কার, গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। যারা নবাগত তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের পছন্দ মতোই আমি শোনাচ্ছি বিগত কয়েকটি পর্ব ধরে বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অবিস্মরণীয় উপন্যাস, যার নাম দৃষ্টিপ্রদীপ। আজকে শোনাব তার 14 পর্ব। দৃষ্টিপ্রদীপে জিতু অর্থাৎ কেন্দ্রীয় চরিত্র, সে মাঝে মাঝে মনের খেইটা হারিয়ে ফেলত। সে এমন অজানা অদৃশ্য নানা দৃশ্য দেখত যে সেটা সে প্রকাশ করতে পারত না মুখের ভাষা দিয়ে। মৃত ব্যক্তির সঙ্গে তার কথাবার্তা পর্যন্ত হতো। এক কথায় তার আধ্যাত্ম দৃষ্টির টর্চ যেন মাঝে মাঝে হঠাৎ করে জ্বলে উঠত। আর এই ধরনের বিভিন্ন কার্যকলাপ তার মনের মধ্যে হতো বলেই বোধহয় উপন্যাসটির নাম দিয়েছেন সাহিত্যিক দৃষ্টিপ্রদীপ। এবং সে তার ছোটোবেলাটা কাটিয়েছিল পাহাড়ে, চা বাগানের মধ্যে। পরবর্তীকালে গ্রহের ফেরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় থাকতে থাকতে তার কষ্ট হতো, অর্থাৎ সে তার বাবার মৃত্যুর পর মা ভাই বোনকে নিয়ে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতো। পরবর্তীকালে মায়ের মৃত্যুর পর সে চাকরির চেষ্টা করে অনেক ঘুরে বেড়ায়, কিন্তু চাকরি একটা পেলেও সেই চাকরি স্থায়ী হয়নি। তারপরে ঘুরতে ঘুরতে উদ্ভব দাসের আখড়াতে যোগ দেয়। সেখানে কিছুদিন থাকার পর চলে যাবে ভাবলেও সেখান থেকে সে আসতে পারে না। উদ্ভব দাসের আখড়ায় মালতীর সঙ্গে তার পরিচয় হয়। আস্তে আস্তে সেখানে সে বেশ কিছুদিন থেকে যায়। এরপর মালতীর শাসনের মধ্যে তাকে আস্তে আস্তে জড়িয়ে পড়তে হয়। চলুন দেখি 14 পর্বে কি আছে। শুরু করা যাক। বিকেলে মালতীকে আবার আমার কাছে আসতেই হলো, সকালে যতই রাগ করুক না কেন। নিকটে নাকাশিপাড়া গায়ে একটা যাত্রার দল ছিল। তাদের অধিকারী এসে উদ্ভব দাসকে বলল, বাবাজি 3 মাস বসে আছি, বায়নাপত্তর একদম বন্ধ, দল তো আর চলে না। কালনা থেকে ভালো করে সাজিয়ে গুছিয়ে এনেছিলাম। ঢোলকে যখন হাত দেব, অর্থাৎ যে ঢোলক আছে তাতে যেন মেঘ ডাকছে মনে হতো বাবাজি, এমন করে নিয়ে এসেছিলাম। তা আপনাদের আখড়ায় একদিন শ্যামসুন্দরজিকে শুনিয়ে দিই, কি বলেন? কিছু খরচ দিতে হবে না, তেল তামাক আর কিছু জল খাবার দেবেন, ব্যাস। জল খাবারটা আবার হবে না, শুনে রাখুন পালমশাই। তাছাড়া আসর খাটানো ওসব কি করবে বাবা, কে করবে এখানে, এসব চলবে না, এখন থাক থাক। মালতী আমায় এসে বলল, উদ্ভব জ্যাঠাকে বলুন না যাতে যাত্রাটা একটু হয়, আমি জল খাবার দিয়ে দেব। জ্যাঠাকে সেজন্য ভাবতে হবে না, আপনাকে কিছু আসরের ভার একটু নিতে হবে, এই যা আর কি। আমি বললাম, আমার দ্বারা ওসব হবে টবে না, আমি পারবো না। মালতী মিনতির স্বরে বলে উঠল, লক্ষ্মীটি, নিতেই হবে আপনাকে। যাত্রা যে আমি কতকাল শুনিনি জানেন।
দেশের দোল উৎসব হতো তখন হতো। এখন সেই দলটাও আর সেরকম উৎসাহ না পেয়ে নষ্ট করে গেছে। আপনি আসরের ভার নিলেই দেখবেন ওটা হবে, আমি জানি। না না, আমি পারবো না, আমি পারবো না, সোজা কথা। তুমি ওবেলা ওরকম রাগ করে চলে গেলে কেন? তাই রাগ করেছিলাম বুঝি? আমার কথায় আবার রাগ করে? রাগ জিনিসটা তোমার কি একঘেয়ে নিজের হয়ে গেছে নাকি? তুমি কি জানো যে আর কেউ রাগ করলেও করতে পারে? আচ্ছা, আমি আর কখনো এরকম বলবো না। আপনি বলুন না ওদের। বলবেন তো? কেমন? যাত্রা হয়ে গেল। মালতী ওদের ছানা খাওয়ালো পেট ভরে। বলল, বাবা রাস্তা থেকে লোক ডেকে এনে খাওয়াতেন, আর তোমরা মুখ ফুটে একটু খেতে চেয়েছো, আমি খাওয়াবো না? দলে ছোট ছোট ছেলেরা আছে, রাত জেগে তারা যাত্রাপালা করল। মালতী অনেক বৈষ্ণব গ্রন্থ পড়েছে। সময় পেলেই বিকেলে আমার কাছে বই নিয়ে আসে। দুজনে পুকুর পাড়ে গাছের ছায়ায় গিয়ে বসি। আমার হয়েছে কি, সব সময় ওকে একটু পেতে ইচ্ছা করে। নানা কথাবার্তার ছল ছুতোয় ওকে বেশিক্ষণ করে একটু কাছে ধরে রাখতে ইচ্ছা করে। কিন্তু বিকেলের পরে নানা কথাবার্তায় আর বেশি কাজের চাপেও বেশিক্ষণ বসতে পারা যায় না। ওর কাছে বুদ্ধের কথা বলি, সেন্ট ফ্রান্সিসের কথা বলি। ও আমাকে চৈতন্যের কথা, শ্রীকৃষ্ণের কথা শোনায়। একদিন হঠাৎ আবিষ্কার করা গেল মালতীর বই লেখে। সে বইও নাকি লিখতে পারে। কি কাজে পুকুরের ঘাটে গেছি দুপুরের পরে, দেখি বাঁধানো সিঁড়ির ওপর জাম গাছের ছায়ায় একখানা খাতা পড়ে আছে, পাশেই দোয়াত কলম। খাতাখানা উল্টে দেখি মালতীর হাতের লেখা। এখানে বসে লিখতে লিখতে হঠাৎ চলে গেছে। অত্যন্ত কৌতূহল হলো আমার, না দেখে পারলাম না। প্রথমেই ওর গোটা গোটা মুক্তোর হাতে লেখা আমি দেখলাম। সংস্কৃত ভাষায় লেখা ছিল শ্লোকগুলো। তারপর রাধাকৃষ্ণের লীলা বর্ণনা, বৃন্দাবনের প্রকৃতির বর্ণনা বিভিন্নভাবে বিভিন্ন খাতাতে সে লিখেছে। দেখছি এমন সময় মালতী কোথা থেকে ফিরে এসে আমার হাত থেকে খাতাটা টেনে নিয়ে বলল, এ কি, আপনি দেখছেন কেন? দিন, আমার খাতাটা দিন। আমি অপ্রতিভ হয়ে বললাম, এখানে পড়েছিল তাই দেখছিলাম, কার খাতা এটা? না, দিন দিন দিন, দেখবার জো নেই আপনার মোটে, দিন। আমি লিখতে পারবো না একটু, বাবারে বাবা। যখন দেখে ফেলেছি তখন তো আর ছাড় নেই। কে জানতো তুমি কবি, তুমি এত সুন্দর শ্লোক লিখতে পারো? মালতী সলজ্জ সুরে বলল, এটা চৈতন্য চরিতামৃতের, বুঝলেন? কেন, আগে কখনো শোনেননি, দেখেননি এরকম? শোনো মালতী, লিখেছ এ বেশ ভালোই কথা, কিন্তু তোমার এই লেখা বা লেখার ধরন সত্যি আলাদা। মালতী আমার কথা শুনে আগ্রহের সুরে বলল, তাই নাকি? আমি বললাম, হ্যাঁ, তুমি আজকালকার কবিতার বই পড়ো? বোধহয় পড়নি না? তাই, কোথায় পাওয়া যায় সেগুলো? আমায় দেবেন একটা আনিয়ে? আমি তো জানি না আজকালকার কবিতার বইয়ে কি আছে। আনিয়ে দিন না আমাকে একটুখানি, আমি দাম দিয়ে দেব। আরে বাবা, দাম দেওয়ার কথা তোমাকে কে বলেছে? মালতীর কাছ থেকেও যেন এইসব অনেক দূরে আছে। বড় অদ্ভুত ধরনের মেয়ে ও। ও একালের মেয়ে নয়, ও সেকালের মেয়ে। এই পাড়াগাঁয়ে মানুষ হয়েছে, যেখানে কোনো আধুনিকতার ঢেউ এখন এসে পৌঁছয়নি। কিন্তু বুদ্ধিমতী এমন আধুনিকতা মেয়ে কেন সেইভাবে পড়ে আছে কে জানে। এমন সুন্দর চা করে, শ্রীরামপুরের শৈলদিরাও তো এমন সুন্দর চা করতে পারতো না। নিজে মাছ মাংস খায় না, কিন্তু আমার জন্য একদিন মাংস রেঁধে দিয়েছিল, রান্নাঘরে উনুনেই তৈরি করেছিল। আমায় প্রায়ই বলে,
আপনার যখন যা খেতে ইচ্ছা করবে বলবেন, হ্যাঁ, আপনাকে রেঁধে দেব, আপনি তা খাবেন। আপনি তো আর বৈষ্ণব হননি, মাছ মাংস খাবেন না কেন? আমায় বলবেন কিন্তু, ঠিক আছে? আমি রান্না করে দেব। মালতী উজ্জ্বল শ্যামাঙ্গী বটে, কিন্তু বেশ সুশ্রী। ওর টানা টানা চোখ, ও টান করে বাঁধা চুল, ছেলে মানুষের মতো মুখশ্রী, একটা নবীন সতেজ সুকুমারী লাবণ্য আছে। বিশেষ করে যখন মুখেও বিন্দু বিন্দু ঘাম নিয়ে একটু আমার সামনে আসে তখন, কিংবা আরও অদ্ভুত ভঙ্গিতে খুব উঁচু করে মুখটাকে নিয়ে একটু হাসে, তখন সে বিজয়িনী বলে মনে হয়। তখন সে পুরুষের সমস্ত দেহ আত্মাকে সুন্দরী মৎস্য নারীর মতো মুগ্ধ করে কূলের কাছে অগভীর জল থেকে টেনে বহুদূর অথই জলে নিয়ে যায়। কিন্তু ওর সে রূপ যখন তখন দেখা যায় না। কালে ভদ্রে দৈবাৎ হয়তো আমার চোখে পড়ে যায়। আমি একবার মাত্র দেখেছিলাম। সেদিন সন্ধ্যার পরে সারাদিন খররৌদ্র গুমোটের পর উত্তর পশ্চিম কোণ থেকে মেঘ এলো, সারা আকাশ জুড়ে ফেলল। হঠাৎ ভীষণ ঝড় উঠল। আখড়ার বাইরের মাঠ, কাঠ, ধান, ছোলা, তুলো সব রোদে দেওয়া ছিল, কেউ তোলেনি তখনও। আখড়ায় আবার ঠিক সেই সন্ধে সময়টাতে লোকজন ছিল না, আমিও ছিলাম না, মাঠের মধ্যে বেড়াচ্ছিলাম। ঝড় উঠতেই ছুটে এসে দেখি মালতী একা মহা ব্যস্ত অবস্থাতে জিনিসপত্র সব তুলছে। আমায় দেখে বলল, দৌড়ে একটু আলোটা আনুন না, অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, সব উড়ে গেল। সঙ্গে সঙ্গে এলো বৃষ্টি। ওকে দেখলাম নতুন চোখে, কোমরে কাপড় জড়িয়ে সে একবার এখানে একবার ওখানে বিদ্যুতের বেগে ছুটে যাচ্ছে। অদ্ভুত কাজ করবার শক্তি ওর। দেখতে দেখতে সেই ঘোর অন্ধকার আর ঝড় বৃষ্টির মধ্যে ক্ষিপ্র নিপুণতার সঙ্গে অর্ধেক জিনিস তুলে দাওয়ায় নিয়ে এসে দাঁড়ালো। এদিকে আমি অন্ধকারে দেশলাই খুঁজে পাচ্ছি না। দেখে ছুটে এসে বলল, কোথায় দেশলাইটা রেখেছি মনে করতে পারছি না। হাতড়ে হাতড়ে একটাও দেশলাই পেলাম না। তারপরে ঝড়ের ঝাপটার মধ্যে আলো জ্বালাবো, সে কি অদ্ভুত কাণ্ড! অন্ধকারে দুজনে মিলে অনেক চেষ্টা করে শেষে ওরই ক্ষিপ্রতা কৌশলে আলোটা জ্বলল একটা দেশলাই খুঁজে বার করে। আলো জেলে আমার হাতে দেশলাই দিয়ে আমার মুখের অসহায় ভঙ্গির দিকে চেয়ে গলা কেমন উঁচু করে হেসে লুটিয়ে উঠল। ছুটোছুটি করে কানের পাশের চুলগুলো আলুথালু হয়ে গেছিল। দুজনে মিলেই খুব হাসলাম। মুখ তখন তার উজ্জ্বল আর বিন্দু বিন্দু ঘামে ভরে আছে। চোখে উজ্জ্বল কৌতুকের হাসি। দুজনে মিলে আলো জ্বালাচ্ছি। ওর মুখ আমার মুখ অত্যন্ত কাছে। সেই মুহূর্তে আমি ওর দিকে চাইলাম। আমার মনে হলো মালতীকে এতদিন ঠিক দেখতে পাইনি বোধ হয়। আমি ওকে নতুন করে নতুন রূপে দেখলাম। ওর বিজয়িনী হাসি দেখলাম। ওকে একটা বিজয়িনী নারী বলে মনে হলো মালতী সত্যিই সুন্দরী, অপূর্ব সুন্দরী। কিন্তু বেশিক্ষণ দেখার অবকাশ পেলাম না। আলো জেলেই ও আবার ছুটল, আমার আনাড়ি সাহায্যের অপেক্ষা না করেই বাকি জিনিসগুলোকে আধ ভেজা অবস্থায় বারান্দায় তোলার জন্য। একদিন পুকুরে সকালের দিকে ঘরা বুকে নিয়ে সাঁতার দিতে দিতে মালতীর দিকে আমি চোখ তুলে তাকিয়ে দেখি সে গভীর জলে। এমন সময় আমিও জলে নেমেছি। আমি জানতাম না যে ও এই সময় নাইতে এসেছে, কারণ সাধারণত ও স্নান করে অনেকটা বেলায় আখড়ার সব কাজকর্ম মিটিয়ে নাইতে নাইতে একটা অস্পষ্ট শব্দ শুনে চেয়ে দেখি মালতী নেই, তার ঘোড়াও নেই। আমি প্রথমে ভাবলাম মাছ পুকুরে ইচ্ছা করেই বোধহয় ডুব দিয়েছে, বিশেষত সে সাঁতার জানে। কিন্তু খানিক পরে যখন ও উঠল না, তখন আমার ভয় হলো। আমি তাড়াতাড়ি সেখান থেকে সাঁতার দিয়ে আরেকটু এগিয়ে গেলাম। হাতড়ে দেখি মালতী নেই।
ডুব দিয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করলাম। তারপর অনেক খুঁজলাম, খুঁজতে খুঁজতে ওকে পেলাম। চুলে কাপড় জড়িয়ে গেছিল, কেমন যেন বেকায়দায়। অতি কষ্টে তাকে ভাসিয়ে নিয়ে ডুবো জল থেকে ওপরে নিয়ে এলাম। মালতী তখন অর্ধ অচৈতন্য। আমার ডাক শুনে আখড়া থেকে সবাই ছুটে এলো। মিনিট 5-6 পরে ও একটু সুস্থ হলো। উদ্ভব বাবাজি অনেক বকলো মালতীকে। আমি বললাম, থাক, কি আর করা যাবে, সবাই বকলে কি করে চলবে। এই দিনটা থেকে ওর ওপর আমার একটা মায়া পড়ে গেল। সেদিন সন্ধ্যাবেলায় কেবলই মনে হতে লাগলো ও এখানে বোধহয় নিঃসহায়, একেবারে একা। ও সবার জন্য এত খেটে মরে। ওর বাপের ধানের জমির উপসত্ত্ব আখড়া শুদ্ধ বৈষ্ণব বাবাজিরা ভোগ করছে, কিন্তু ওর মুখের দিকে চাইবার কেউ নেই। ও সকলের ময়লা জামা কাপড় কেচে বেড়াবে, ভাত খাওয়াবে, সব রকম সেবা করবে। ওকে দেখার কি কেউ নেই? ওকে ছেলে মানুষ পেয়ে মুখের মিষ্টি কথা বলে ওকে সব করিয়ে নেবে, স্বার্থ সিদ্ধি করবে 16 আনার ওপর 18 আনা। আর ওকে দেখবে না কেউ। এই যে আজ পুকুর ঘাটে ডুবে মরে যাচ্ছিল, আর একটু হলে আমি যদি না থাকতাম কি হতো ওর? ভগবান আমাকে এ কিসের মধ্যে এনে ফেললেন? এ কি জালে আমি দিন দিন জড়িয়ে পড়ছি। এদের আখড়াতে যে বিগ্রহ আছেন তাকে এরা মানুষের মতো সেবা করে। সকালবেলা তাকে বাল্যভোগ দেওয়া হয়, দুপুরে ভোগ দেয়, ভোগের পর দুপুরে বিগ্রহ ঘাটে শুয়ে মশারি টাঙিয়ে দেওয়া হয়, বিকালে বৈকালিক ভোগ দেওয়া হয়, ফল মিষ্টান্ন। রাতে আবার খাটে শুয়ে মশারি টাঙিয়ে দেয়, শীতের রাত্রে বিগ্রহের গায়ে লেপ দিয়ে দেয়, আশেপাশে বালিশ। উদ্ভব দাস বাবাজি সেদিন লাল শালু কাপড়কে ভালো করে লেপ করে নিয়ে এসেছে বিগ্রহের ব্যবহারের জন্য। আগের লেপটা খারাপ হয়ে গেছিল। এসব পুতুল খেলা দেখলে আমার হাসি পায়। সেদিন সন্ধ্যার সময় একা পেয়ে মালতীকে আমি বললাম, আচ্ছা, তোমাদের এতদিন হুঁশ ছিল না মালতী? ছেঁড়া লেপটা এই শীতে কি বলে দিতে হলো ঠাকুরকে? যদি অসুখ বিসুখ হতো ঠাকুরের, এই তেপান্তর মাঠে ডাক্তার কবিরাজ দেখাতে পারতে। ছি ছি, কি কাণ্ড তোমাদের। মালতী রাগে মুখটা ঘুরিয়ে চলে গেল আমার কথা শুনে। ও এসব কথা একেবারে সহ্য করতে পারে না, কাউকে বলা যাবে না এই সমস্ত কথা। উদ্ভব দাসের আখড়া থেকে আমায় বিদায় দিতে এক বেলাও দেরি করতো না যদি আমি এরকমভাবে কিছু বলতাম। অনেক কথা আমি বলি ওদের আখড়া সম্বন্ধে, উদ্ভব দাস সম্বন্ধে, যা অপরের কানে উঠলে আমায় অপমান করে বিদায় করে দিত। কিন্তু মালতী কোনো কথা কাউকে শুনতে দিত না, কোনোদিন প্রকাশ করেনি। আজকাল মালতী আমার দিকে একটু টেনে চলে বলে মনে হয়। অনেকের চক্ষুশূলও হয় এর জন্য, আমি বুঝতে পারি এখন। এরপর শ্রাবণ মাসের প্রথমে আমার পাঠশালা গেল উঠে। আর আমার এখানে শুধু এমনি বসে থাকা তো অসম্ভব। আমি কি করব এখানে শুধু শুধু বসে থেকে? মালতীকে একদিন বললাম, শোনো মালতী, আমি না চলে যাচ্ছি। সে অবাক হয়ে বলল, কেন চলে যাবেন? কতদিন এসেছি একটু ভাবো তো এখানে। প্রায় 10 মাস হলো। মালতী চুপ করে থেকে বলল, ঘুরে আবার আসবেন কবে একটু বলুন না। ভগবান জানে, আর আমি এখানে নাও আসতে পারি। মালতীর মুখের স্বাভাবিক হাসি ভাবটা যেন হঠাৎ নিভে গেল। বলল, কেন আসবেন না? আখড়ায় কত কাজ এখনো বাকি আছে, মনে নেই? ওর মুখ দেখে আমার আবার মনে হলো ওর সত্যি কেউ নেই এখানে, ও একেবারে একা। ওকে বোঝবার মানুষ এই গ্রাম্য অশিক্ষিত বৈষ্ণবীদের মধ্যে কে আছে? আমার কাছে ওর যা কিছু অভিমান আবদার সব খাটে। ওর মধ্যে যে লীলাময়ী কিশোরী আছে, সে তার নারীত্বের একটা দর্প,
গর্ব, অভিমান এসব প্রকাশ করে সুখ পায় একমাত্র আমার কাছে। আমি তা জানি। তাছাড়া ও এখনো বালিকা। ওর ওপর আমার মনে কি যে একটা অনুকম্পা লাগে, তা আমি কি করে বলবো এটা? আমি ঠিক বোঝাতে পারি না। মনে হয় ছোট্ট কোনো একটা বোধহয় গ্রাম্য মেয়ে নদী তীরে খড়ের ঘরে বসে মালতীর মতন একা একা রয়েছে। শ্রাবণ মাসের নীল মেঘে রাশি দ্বার বাসিনী, চারিদিকে দিগন্ত বিস্তৃত তাল বনের শোভা মাঠের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। অস্পষ্ট একটা আকাঙ্ক্ষা তখন আমার মনে জাগে। মনে হয় এই বালিকা মেয়েটি মালতী, তাকে নিয়ে ছোট্ট একটা সংসার পাতব কি আমি? আমরা দুজনে এমনি সব বর্ষা মেদুর শ্রাবণের দিনে বসে বসে কত কথা বলবো, কত আলোচনা করব। ওকে রাঁধতে দেব না, কাজ করতে দেব না, আমার কাছ থেকে উঠতে দেব না। কত বিশ্বাসের কথা, ভক্তির কথা, জ্ঞানের কথা, সাধু মহন্তের কথা, আকাশের তারাদের কথা ও আমায় বোঝাবে, আমি ওকে বোঝাবো। কিন্তু তা হবার নয়। মালতী ওর বাপের আখড়া ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে ওর মনের ইচ্ছা বুঝেছি। আমি ওকে চাই একান্ত আমার নিজস্ব ভাবে। এখানে থাকলে ও দিনে রাতে কাজে এত ব্যস্ত হয়ে থাকবে, তা পাওয়া সম্ভব হবে না। এই আখড়াই হয়েছে ওর আর আমার মধ্যে এক ব্যবধান। আমি এখান থেকে ওকে নিয়ে চলে যেতে চাই। আমিও এখানে থাকতে পারবো না চিরকাল। মালতীকে ভালোবাসি আমি, কিন্তু ওকে বিবাহ করে এই রাঢ় অঞ্চলে এক গ্রাম্য আখড়ায় চিরকাল থাকা কি সম্ভব? এই বৈষ্ণবীদের মধ্যে বৈষ্ণব সেজে আমি ওকে নিয়ে চলে যাব এখান থেকে। একদিনের ব্যাপারে মালতীকেও আরও ভালো করে আমি চিনলাম। দ্বারবাসিনী গ্রামের বৃদ্ধ শম্ভু যে 4-5 দিনের জ্বরে মারা গেলেন। তিনি এখানকার সমাজের কাছে একঘরে ছিলেন, এটা আমি আগেই জানতাম। তার একমাত্র বিধবা কন্যাকে নিয়ে কী সব যেন কথা উঠেছিল, তাই তাকে গ্রামে নাকি সবাই একঘরে করে দিয়েছিল। শম্ভু যে কোথাও যেতেন না, কারোর সঙ্গে মিশতেন না। তার হাতে 2 পয়সা ছিল, সবাই বলতো টাকার নাকি গোমর। বেলা 5টার সময় মালতী এসে বলল, শুনেছেন ব্যাপার? শম্ভু বাড়ুজ্যেকে এখনো বের করা হয়নি। আমি এতক্ষণ ছিলাম সেখানে। সেই দুপুর থেকে একজন লোকও ওদের বাড়ির উঠোন মারায়নি। মরা কোলে করে মেয়েটা দুপুর থেকে বসে আছে। ওর মা তো বাতে পঙ্গু, উঠতে পারে না। আপনি চলুন না একটু, দুজনে মিলে মরাটাকে দোতলা থেকে নামাই। তারপর উদ্ভব জ্যাঠাকে বলছি আখড়ার লোকজন নিয়ে গিয়ে আমাদের সঙ্গে একটু যাতে সৎকার করা যায়। ব্রাহ্মণের মরা অপর জাতে ছুলে ওদের আবার কষ্ট হবে। তাই চলুন না, আপনি আর আমি যাই, নামাই। তারপর আমাদেরকে তো নিয়ে যেতে হবে অজয়ের ধারে। পারবেন তো? 3 জনে ধরাধরি করে সেই ঘোরানো সংকীর্ণ সিঁড়ি দিয়ে মরা নামানো হলো। উফ, সে কি এক কাণ্ড! মালতী আর শম্ভু বাড়ুজ্যের মেয়ে নীরদা একদিকে, আমি অন্যদিকে। নীরদাকে বললাম, তুমি কি কষ্ট পাচ্ছ? তার কথা শুনে মনে হলো মেয়েটা বেশ শক্ত আছে। বয়সে মালতীর চেয়ে একটু বড়, বছর 22 হবে। মালতীর চেয়ে তার গড়নটাও খুব একটা যে সুন্দর সেটা মনে হলো না। একটু রোগা পাতলা মানুষ, একটু পুরুষ পুরুষ ধরনের শরীরের গঠন ওর। মালতী খুব একটা বেশি ছোটাছুটি করতে পারে যেমন, সেরকম বোধ হয় ওই মেয়েটা পারে না। ওর গায়ে সেরকম শক্তি নেই। নীরদার সাহায্য না পেলে সেদিন শুধু মালতীকে নিয়ে মরা নামানো সম্ভব হতো না, সেটা ঠিক কথা। শেষ পর্যায়ে গ্রামের লোক এলো, তারাই মৃতদেহ শ্মশানে নিয়ে গেল। আমিও সঙ্গে গেছিলাম। মেয়েদের যেতে হয় না। মালতী রইল নীরদার পাশে। নীরদা আমায় বলল, দাদা,
শ্রাদ্ধের সময় কিন্তু আপনাকে সব ভার নিতে হবে। আর কারোর কাছে আমি বিশ্বাস করে সব বলতে পারবো না, দায়িত্ব দিতে পারবো না। রুনি তো আছেই, আপনাকে বেশি কিছু খাটাবো না। ভাড়ারের ভারটা আপনাকে নিতে হবে, নইলে এই পাড়া গায়ে না যা ব্যাপার হয় আপনি তো জানেন না। বেশ ঘটা করেই শ্রাদ্ধ হলো। মালতী বুক দিয়ে পড়ে খাটাখাটনি করল। মালতী, তুমি আমার চোখটা খুলে দিলে। ঘুম নেই, নাওয়া নেই, খাওয়া নেই, বসা নেই, কি সে কাজটা সর্বাঙ্গ সুন্দর হয়, কেউ নিন্দা না করে, কোনো জিনিস যেন অপচয় না হয়, সে সব এক নিজেই লক্ষ্য রাখলো, সব লক্ষ্য করে কাজ করলো। পরের কাজে এমন নিজের মতো কাজ আমার মনে হয় কেউ করতে পারে না। নীরদাকে সেদিন চিনলাম। রাত 10টা বাজে। রান্নাঘরের দরজার কাছে শূন্য ডালের একটা গামলা, লুচির ধামা, ডালনার বালতির মধ্যে আরও কিছু রয়েছে। পাশে নীরদা দাঁড়িয়ে আছে। সারাদিন কি খাটুটি না খেটেছে সে মেয়েটা, চরকির মতো ঘুরেছে। মালতীর সঙ্গে এখানে ওখানে সকাল থেকে কাজ করেছে। এর মধ্যে আবার পীড়িতা মায়ের দেখাশোনাও করেছে ওপরে গিয়ে। ঘামে শ্রমে মুখটা রানা হয়ে গেছে। আমি বাইরের কজন লোককে খাওয়াবো বলে কি আছে না আছে দেখতে রান্নাঘরে ঢুকেছিলাম। নীরদা বলল, দাদা, কিছু তো নেই আর, কজন লোক বাকি আছে বাইরে? আচ্ছা দাঁড়ান, ময়দা মাখছি, দিচ্ছি ভেজে। আমি বললাম, আর তোমাকে আগুনের কাছে যেতে হবে না নীরদা, তোমার চেহারা যা হয়েছে। আচ্ছা দাঁড়াও, মালতীকে বলি একটু মিছরির শরবত যদি করে দিতে পারে। নীরদা বলল, দাঁড়ান দাঁড়ান দাদা দাঁড়ান, রুনি কতবার খাওয়াতে এসেছিল, সে কি চুপ করে থাকার মেয়ে? তারপর হেসে বলল, আজ যে একাদশী দাদা, আমি তো কিছু খেতে পারবো না। আমার চোখে জল এলো। আর কিছু বললাম না। মেয়ে মানুষরা কত কিছু সহ্য করে, মেয়ে মানুষের মতো সহ্য করতে কোনো জাত পারে না। অনেক শিখলাম এদের কাছ থেকেই, কম আসে এখানে থেকে। মাকে দেখেছি, বৌদিকে দেখেছি, সীতাকে দেখেছি, শৈলদিকে দেখেছি, এদেরকেও দেখলাম। অথচ এই নীরদাকে ভেবেছিলাম অশিক্ষিত গ্রাম্য মেয়ে। ওর কথাবার্তায় রাঢ় দেশের টান একটু বেশি করে আছে। মালতী আখড়ায় ফিরে এসে আমাকে বললে, অনেকগুলো সন্দেশ এনেছি, নিন খান। নীরদা আমাকে জোর করে দিয়ে দিল। ভালো সন্দেশ, দ্বারবাসানিতে এরকম সন্দেশ পাওয়া যায় না, এগুলো সিউড়ি থেকে আনানো হয়েছে। তারপর কেমন এক ধরনের ভঙ্গি করে হাসতে হাসতে বলল, আরে বসুন না, ভালো করে ঠাঁই দিয়ে বসুন। ওবেলা অনেকগুলো লুচি আছে, দই আছে, নীরদা দিদি এক রাশ খাবার দিয়ে দিয়েছে জানেন বেঁধে। ওকে এত ছেলে মানুষ মনে হয় এই সব সময়, যে কি বলবো। ঘরে কেউ নেই, নিঃসংকোচে আমার কাছে বসে ও আমায় খাওয়ালো। খেতে খেতে একবার ওর মুখের দিকে চাইলাম, কি অপূর্ব স্নেহ মমতা মাখানো ওর দৃষ্টি তার চোখে। মালতীর কাছে এত ঘনিষ্ঠ যত্ন আমি এই প্রথম পেলাম। বলল, আমি কি আর দেখিনি যে আজ সারাদিন আপনি কত খেটেছেন আর পরিবেশন করেছেন? খাওয়া যা হয়েছিল ও বেলায় আমি তো তা দেখতে পেয়েছি, কিছুই তো খাননি। নিন, এই লুচি কখানা খেতেই হবে। খাবো কি? লুচি গলায় আটকে যেতে লাগলো। সে কি অপূর্ব উল্লাস! আমার সারা দেহে তখন শিহরণ। আজ সারাদিনে খাটুনির পর মালতীর এই দৃষ্টি যখন সে আমার দিকে রেখেছিল, আমি শুনে অবাক হয়ে গেলাম। এরপর ঘন বর্ষা নামল। সারা মাঠ আধার করে মেঘ কালো করে একদম জল হয়ে গেল চারিদিকে। এইসব দিনে মালতীকে সর্বদা কাছে পেতে ইচ্ছা করে আমার। ইচ্ছা করে ঘরের কোণে বসে ওর সঙ্গে সারাদিন ও মান বসে গল্প করি, কিন্তু ও আসে না। এমনই সব বর্ষার দিন আখড়ায় যত সব খুচরো কাজ ও করে করে ব্যস্ত থাকে।
দু একবার যখন দেখা হয় তখন বলি, মালতী একটু আসো না কেন এখানে। মালতী বলে সে আসবে। তারপর 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়, ও আসে না। আমার ভীষণ রাগ হয়, অভিমান হয়। ও যদি আমার জন্য এইটুকু না ভাবে তাহলে আমি আর কি করব? ওর কাছে কাজটাই বড় হলো, আমি কেউ নয়। কিন্তু হয়তো অপ্রত্যাশিতভাবে হঠাৎ মালতী কখন এসে পড়ে। প্রায় বিকেলের দিকে, এমনকি সন্ধ্যার দিকেও আসে। চুলটা টান টান করে বেঁধে, পান খেয়ে, মুখটা লাল করে, হাসি মুখে আমার পাশে এসে দাঁড়ায়। বলে, কি করছেন? এসো মালতী, সারাদিন তোমাকে দেখিনি যে আজ। আপনার কেবল সারাদিন দেখিনি আর দেখিনি। এই তো তখন ডাকলাম, শুনতে পেলেন না? বাহ, কতবার তোমাকেও আমি ডেকেছি, তুমি একবারের জন্য আসনি। দেখছেন তো আমার কত কাজ, কখন আসি? এই তো খেয়ে উঠলাম ঘন্টাখানেক আগে, অনেক কাজ ছিল। কি কাজ ছিল আমি জানি না মালতী? উদ্ভব বাবাজির ঘরের কোণের মেঝেতে চাটাই পেতে বসে তোমার সেই কবিতার বইটা লিখছিল, তাই তো? আমি দেখিনি বুঝি না? সেগুলো তুমি কাজের মধ্যে বলো? বেশ, দেখেছেন তো দেখেছেন। আসুন বিষ্ণু মন্দিরে সন্ধে একটু দেখিয়ে আসি, একা ভয় করে আমার। বাস্তবিক আমি ওকে এক মনে লিখতে দেখেছিলাম ঘরে বসে, প্রায় দেখি। মালতী ঠিক পাগল না কি আমি সে বুঝতে পারি না। ওর মুখ দেখলে আমার কষ্ট হয়। ওকে আমি খেয়াল করি। মালতীর সঙ্গে বিষ্ণু মন্দিরে তখন গেলাম। মালতীর এই এক গুণ, ও যখন মেশে তখন একদম নিঃসংকোচে উদার করে মেশে। সে সম্বন্ধে কোনো বাধা, সংশয়, সংস্কার কিচ্ছু রাখে না, মানেও না। কেন এই সন্ধেতেও আমার সঙ্গে পুকুর পাড়ে বিষ্ণু মন্দিরে একা যাবে এসব নিয়ে কোনো ভয় পায় না বা ভাবেও না। মন্দিরের পথে যেতে যেতে মনে হলো মালতীকে পেয়ে আমার এই বর্ষার সন্ধ্যাটা বোধহয় সার্থক হলো। ওকে ছেড়ে দিতে ইচ্ছা করছিল না মন। কাঞ্চন ফুলতলায় গিয়ে বসলাম, বললাম, সেই গানটা গাও না, সেদিন যে গাইছিলে গুনগুন করে। মালতী ছেলে মানুষের মতো ভঙ্গিতে বলল, উদ্ভব জ্যাঠা শুনতে পাবেন। না না, পাবেন না, গাও না। তবে আসুন পুকুর ঘাটে গিয়ে একটু বসে। মালতীর মুখে গানটা শুনলাম। গানটা শেষ হলে বললাম, শোনো একটা কথা বলি মালতী, তুমি তুমি আমার কাছে মাঝে মাঝে ডাকি কিন্তু আসো না কেন বলো তো? তোমাকে না দেখলে না আমার বড় কষ্ট হয় জানো। আজ সারাদিন বসেছিলাম ঘরের দাওয়ায়, এমন বর্ষা গেল, তুমি 64 বার আমার ঘরের সামনে দিয়ে যাওয়া আসা করলে, একবারও তো এলে না, আসতে কি পারতে না? তোমার সেসব নেই, শুধু কাজ আর কাজ, তাই না? এই যে তোমাকে পেয়েছি, আর আমার যেন সব ভুল হয়ে যাচ্ছে এখন। সত্যি বলছি মালতী, শোনো একটা কথা। মালতী মুখটা নিচু করে হাসি হাসি মুখে চুপ করে থাকলো। আমি বললাম, হাসলে চলবে না মালতী, কথার আমার উত্তর দাও। তুমি কি ভাবো আমি তোমাদের এখানে পড়ে আছি খেতে পাই না বলে? তাই? কে বলেছে আপনাকে যে না খেতে পেয়ে আপনি এখানে আছেন? আমি আপনাকে বলেছি কখনো নাকি এই কথা? থাক থাক, ওসব বাজে কথা রাখো, আমার কথার একটু উত্তর দাও। মালতী আবার ছেলে মানুষের মতো এবার আরম্ভ করলো। মুখ নিচু করে হাঁটুর কাছে ঠেকিয়ে মৃদু মৃদু হাসি মুখে হাত দিয়ে সনের উপর দিয়ে কি যেন আঁকছোপ কাটছিল মাটির মধ্যে। তখনই ওর কাছে আমার কথা বলতে ইচ্ছা করছিল, কিন্তু কথার কোনো সোজা উত্তর পাচ্ছিলাম না। একদিন বেড়াতে গিয়ে বাঁধের ওপর বসে আমার অবস্থাটা নিজে ভেবে দেখছিলাম। আমি এমনভাবে জড়িয়ে পড়েছি, নড়বার স্বাদ নেই এতটুকু। ও আমার সব কিছু ভুলিয়ে দিয়েছে। যে উদ্দেশ্যে এই 2 বছর পথে পথে ঘুরেছি, সেই উদ্দেশ্য এখন হয়ে পড়েছে গৌণ। এখন মালতীর
সব। মালতী আমার কাছে সব। মালতী আমার বিশ্বের কেন্দ্র। ও যখন আসে তখন জীবনে আর কিচ্ছু আমার চাইবার থাকে না। যেদিন হেসে কথা বলে, আমার মতো সুখী লোক মনে হয় পৃথিবীতে, এর জগতে একটাও নেই। মাঠের ওপর সূর্যাস্তে সেদিন নতুন রঙে রঙিন হয়ে যায়। বিচুলি বোঝাই গাড়িগুলো দ্বারবাসিনীর ঘাটের দিকে যায়, তাদের চাকার শব্দ ভালো লাগে। আখড়ায় বাবাজিরা নিম গাছে উঠে নিম পাতা পাড়ে, সেই দৃশ্য নতুন বলে মনে হয়। মালতী যেদিন আসে না, কি করে ভালো লাগবে আমার। সারাদিন আমার মনে একটুও শান্তি থাকে না। ওর কথা সারাদিন আমি ভাবি, কতক্ষণে দেখা হবে, কতক্ষণে একটু কথা বলবো। মালতী আমার এখন এমনভাবে আমাকে জালে জড়িয়ে ফেলেছে, কি বলবো। হয়তো আমি এখান থেকে যেতাম না, হয়তো শেষ পর্যন্ত থেকেই যেতে হতো। কিন্তু যেদিন যেদিন মালতী আমার কাছে এসে বসে পুকুর ঘাটে গান গাইল, তার পরদিনই দুপুরের পর উদ্ভব বাবাজি আমায় ডেকে বললেন, একটা কথা বলি আপনাকে, কিছু মনে করবেন না। আপনার এখানে তো অনেক দিন হয়ে গেল। আমাদের আখড়ার নিয়ম অনুসারে 3 দিন মাত্র এখানে অতিথি বৈষ্ণব হয়ে থাকা যায়। আপনার প্রায় 11 মাস তো হলো। আমি চুপ করে বসে রইলাম, কারণ ওর মুখ দেখেই আমার মনে হলো এই কথাটা বোধহয় ভূমিকা। আরও কিছু বলতে চায় উদ্ভব বাবাজি। তাহলে কি এরপর আর থাকা হবে না জিতুর এই আখড়ায়? মালতীর সঙ্গে কি তার বিচ্ছেদ হয়ে যাবে? জানতে গেলে শুনতেই হবে আগামী পর্ব। আজ তাহলে এইটুকুই। তবে যাওয়ার আগে সকলের কাছে একটা অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে, তাহলে যারা আমার গল্প শুনছেন তারা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর যারা এখনও আগের পর্বগুলো শোনেননি তারা একটু শুনে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব।